পূর্ব ফ্রন্ট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে নৃশংস যুদ্ধক্ষেত্র। এই অঞ্চলে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধগুলি সংঘটিত হয়েছিল, যেখানে ২৭ মিলিয়ন সোভিয়েত, ৬ মিলিয়ন জার্মান ও অক্ষশক্তির মিত্র এবং লক্ষাধিক বেসামরিক নাগরিক প্রাণ হারায়। এটি ছিল কোনোরকম বিরতি ছাড়াই চলা একটি সংঘাত, যা ঘৃণা, প্রতিশোধ ও সীমাহীন নিষ্ঠুরতায় চিহ্নিত ছিল। ১৯৪১ সালে নাৎসি আক্রমণ শুরু হওয়ার পর থেকে হিটলার সোভিয়েতদের ব্যাপক হারে নির্মূল করার নির্দেশ দেয়, স্কোরচড আর্থুগু নীতি প্রয়োগ করে। কিন্তু যখন রেড আর্মি ভূমি পুনরুদ্ধার করতে শুরু করে, তখন প্রতিশোধ নির্মম হয়ে ওঠে। প্রায় ১০ লক্ষ বন্দী জার্মান সৈন্য সোভিয়েত শিবিরগুলিতে ক্ষুধা, ঠান্ডা অথবা তাদের কারারক্ষীদের নৃশংসতার শিকার হয়ে মৃত্যুবরণ করে। স্টালিনগ্রাড, লেনিনগ্রাড এবং অপারেশন বাগ্রেশনের মতো যুদ্ধগুলিতে নাৎসিদের ঘিরে ফেলা হয়েছিল এবং নিঃশর্তভাবে হত্যা করা হয়েছিল। পার্টিসানরা, যাদের অনেকেই ছিলেন নারী, শত্রু সৈন্যদের হত্যা করত হৃদয়হীন নিষ্ঠুরতার সাথে। যুদ্ধের শেষ সপ্তাহগুলিতে এমনকি জার্মান বন্দী নারীদেরও নির্যাতন ও প্রতিশোধের শিকার হতে হয়েছিল। সোভিয়েত প্রতিশোধ, পূর্ব ফ্রন্টে জার্মান বন্দীদের প্রতি নৃশংস আচরণ। হিটলার পূর্ব ফ্রন্টে যা দেখেছিলেন তার জন্য প্রস্তুত ছিলেন না। চরম ঠান্ডা, সোভিয়েত সেনাবাহিনীর প্রতিরোধ এবং পার্টিসানদের অবিরাম আক্রমণ মস্কোর দিকে অগ্রসর হওয়াকে এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতায় পরিণত করেছিল। হাজার হাজার নাৎসি সৈন্য খাদ্যের অভাবে, ঠান্ডায় এবং গেরিলা আক্রমণে প্রাণ হারায়। তবে অনেকের জন্য সেই বিপদগুলি তাদের চেয়ে ভালো ছিল যারা বন্দী হয়েছিলেন। সোভিয়েত জনগণ যা সহ্য করেছিল তাতে ক্রোধে ভরা, তাদের প্রতি কোনো দয়া দেখায়নি। আক্রমণ শুরুর সময় থেকেই হিটলার তার সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন শত্রু হিসেবে বিবেচিত হতে পারে এমন যে কাউকে হত্যা করতে, যার মধ্যে বেসামরিক নাগরিকরাও অন্তর্ভুক্ত ছিল। তাদের পথে জার্মান সৈন্যরা গ্রাম ধ্বংস করেছিল, পরিবারগুলিকে নিশ্চিহ্ন করেছিল এবং শহরগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। অন্য জায়গায় তারা যেমন আচরণ করেছিল, সোভিয়েত অঞ্চলে তারা কিছুই অবশিষ্ট রাখেনি। এছাড়াও পশ্চাদপসরণের সময় তারা কি স্কোরচড আর্থুগু নীতি প্রয়োগ করেছিল, ফসল জ্বালিয়ে দিয়েছিল, ভবনগুলি ধ্বংস করেছিল এবং যাদের পেত তাদের হত্যা করেছিল। কিন্তু যখন রেড আর্মি অঞ্চল পুনরুদ্ধার করতে শুরু করে, জার্মানির সৃষ্ট দুর্ভোগ তাদের বিরুদ্ধেই ফিরে আসে। নাৎসিদের নৃশংসতা সোভিয়েতদের স্মৃতিতে গেঁথে গিয়েছিল, যাদের শত্রুদের ঘৃণা করার জন্য কোনো প্রোপাগান্ডা ভাষণের প্রয়োজন হয়নি। জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করা অনেক সৈন্য তাদের প্রিজনদের হারিয়েছিল এবং তাদের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছিল। সোভিয়েত ইউনিয়ন সর্বাধিক মানবিক ক্ষতির শিকার হয়েছিল, ২৭ মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু নিয়ে। ক্রোধে ভরা হাজার হাজার তরুণ সোভিয়েত সেনাবাহিনীতে যোগ দিয়েছিল শত্রুদের বিতাড়িত করার লক্ষ্যে। স্ট্যালিন ও স্কোরচড আর্থুগু কৌশল প্রয়োগ করেছিলেন, জার্মানরা যাতে সম্পদ ব্যবহার করতে না পারে সেজন্য প্রয়োজনীয় সম্পদ ধ্বংস করার নির্দেশ দিয়ে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশেষ দল গঠন করা হয়েছিল যারা হুমকি হিসেবে বিবেচিত যে কাউকে খতম করতে পারত। এই ব্যাটালিয়নগুলি গ্রাম জ্বালিয়ে দিয়েছিল, স্কুলগুলিকে ছাইয়ে পরিণত করেছিল এবং রেজিমের জন্য বিপজ্জনক বিবেচিত হাজার হাজার বন্দীকে হত্যা করেছিল। বন্দী জার্মানদের গোপন পুলিশের হেফাজতে দেওয়া হয়েছিল, যাদের দায়িত্ব ছিল তাদের দেশের অভ্যন্তরে ডিটেনশন ক্যাম্পে স্থানান্তর করা। তবে পরিবহনের অভাবে বেশিরভাগকে চরম পরিস্থিতিতে পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য করা হয়েছিল। ইউক্রেন ও পশ্চিম বেলারুশে ৬০,০০০কে এইভাবে স্থানান্তরিত করা হয়েছিল। রেকর্ড অনুযায়ী ৯,৮০০-র বেশি বন্দীকে কারাগারে হত্যা করা হয়েছিল, ১,৪৪৩ জন পথে মারা গিয়েছিল, ৫৯ জন পালানোর চেষ্টা করায় গুলিবিদ্ধ হয়েছিল, ২৩ জন বোমাবর্ষণে নিহত হয়েছিল এবং ১,০৫৭ জন অন্যান্য কারণে মারা গিয়েছিল। তাদের মধ্যে কেবল সৈন্যই ছিল না, বরং যুদ্ধের আগে থেকে কারাবন্দী রাজনৈতিক বন্দীরাও ছিল। মোট প্রায় ১০ লক্ষ নাৎসি সৈন্য সোভিয়েত হেফাজতে প্রাণ হারায়। স্টালিনগ্রাডের যুদ্ধের পর বন্দী ৯০,০০০ সৈন্যের মধ্যে মাত্র ৫,০০০ জার্মানিতে ফিরতে পেরেছিল। এই গণহত্যা বোঝার জন্য এটি অপরিহার্য যে সোভিয়েত কর্তৃপক্ষ কেবল জার্মান বন্দীদের প্রতি নিষ্ঠুরতাকে উপেক্ষা করত না, বরং কখনও কখনও তা উৎসাহিত করত। তারা এই কাজগুলিকে চুক্তি লঙ্ঘন বা যুদ্ধাপরাধ হিসেবে দেখত না, বরং তাদের জাতির প্রতি কর্তব্য হিসেবে দেখত, বিশ্ব থেকে ফ্যাসিস্টদের নির্মূল করা। যুদ্ধ এগিয়ে যাওয়ার সাথে সাথে রেড আর্মির রাজনৈতিক নেতারা বন্দীদের হত্যা সীমিত করার চেষ্টা করেছিলেন, কারণ তারা তথ্যের উৎস হিসেবে কাজ করতে পারত। তবে এই প্রচেষ্টা বিফল হয়েছিল। যুদ্ধের মাঝখানে সৈন্যরা বা কমান্ডাররা কেউই শত্রুদের বন্দী করার বিষয়ে চিন্তিত ছিল না।
এমন ঘটনা নথিভুক্ত আছে যেখানে বন্দীদের ছুরিকাঘাত বা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। আত্মসমর্পণকারী জার্মানদের হত্যা করতে তাদের সৈন্যদের নিরুৎসাহিত করতে না পেরে রেড আর্মি একটি প্রশাসনিক সমাধান বেছে নিয়েছিল। তারা তাদের অফিসারদের নির্দেশ দিয়েছিল যে অন্তত নাৎসি লাশ থেকে নেওয়া অস্ত্র ও ব্যক্তিগত জিনিসপত্রের একটি রেকর্ড রাখতে হবে। মৃত্যুর ঘেরাটোপ লেনিনগ্রাদ 1941 1944 1941 সালের আগস্ট মাসে জার্মান সৈন্যরা লেনিনগ্রাদের উপর আক্রমণ চালায়। পরবর্তী 3 মাস, যা কি কালো মাস কি নামে পরিচিত, সেই সময়ে 4 লক্ষ মানুষ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ব্যস্ত ছিল যুদ্ধ চলাকালীন। এছাড়াও 1,60,000 নাগরিক রেড আর্মির সাথে যুক্ত হয়েছিল। সমগ্র শহরে শ্রমিক ও এমনকি ছাত্রদের নিয়ে ব্যাটালিয়ন গঠন করা হয়েছিল, যারা আসন্ন যুদ্ধের জন্য খন্দক খননে সহায়তা করেছিল। 7 সেপ্টেম্বর জার্মানির বিংশ মোটরাইজড ডিভিশন স্লিসেলবুর্গ দখল করে নেয়, লেনিনগ্রাদের স্থলপথ বন্ধ করে দেয়। তারা মস্কোর সাথে সংযোগকারী রেলপথও কেটে দেয় এবং ফিনিশ সহায়তায় মুরমানস্কের দিকে রেলপথ দখল করে। এভাবেই শুরু হয় একটি অবরোধ, যা 2 বছরেরও বেশি সময় ধরে চলবে। এই অবরোধকে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অবরোধগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়, যেখানে মানুষের উপর অপরিসীম প্রভাব পড়েছিল মৃত্যুর সংখ্যার কারণে। আনুমানিক 15 লক্ষ মানুষ এই অবরোধের সরাসরি ফলাফল হিসেবে মারা যায়, যা একে আক্রমণকারীদের দ্বারা সংঘটিত একটি গণহত্যায় পরিণত করেছিল। হিটলার নিশ্চিত হওয়ার পর যে লেনিনগ্রাদ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তিনি আত্মসমর্পণ না মেনে শহরটির সম্পূর্ণ ধ্বংসের নির্দেশ দেন। 9 সেপ্টেম্বর আর্মি গ্রুপ নর্থ চূড়ান্ত আক্রমণ শুরু করে এবং 10 দিনে 11 কিলোমিটার অগ্রসর হয়। তবে শহরের কেন্দ্রের দিকে অগ্রগতি ধীরে ধীরে কমতে থাকে এবং প্রাণহানির সংখ্যা বাড়তে থাকে। অধৈর্য হয়ে হিটলার কৌশল পরিবর্তন করেন, জোর করে শহর দখলের পরিবর্তে তিনি এটিকে ক্ষুধার্ত করে মারার সিদ্ধান্ত নেন। এদিকে আর্মি গ্রুপ সেন্টার তীব্র সোভিয়েত আক্রমণের কারণে স্থবির হয়ে পড়ে, বিশেষ করে ইয়েলনিয়া আক্রমণে, যেখানে নাৎসিরা তাদের প্রথম বড় কৌশলগত পরাজয়ের সম্মুখীন হয়। এই বিজয় রেড আর্মির মনোবল বাড়িয়ে দেয়। এই প্রতিকূলতার মুখে হিটলার আবার মস্কো দখলের দিকে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেন এবং তৃতীয় ও চতুর্থ প্যাঞ্জার আর্মিকে লেনিনগ্রাদ অবরোধ ত্যাগ করে সোভিয়েত রাজধানীর দিকে আক্রমণ জোরদার করার নির্দেশ দেন। সোভিয়েত যোদ্ধারা, যাদের অনেকেরই পরিবার লেনিনগ্রাদে আটকা পড়েছিল, জার্মানদের জয়লাভ করতে দেয়নি। যুদ্ধের এই পর্যায়ে অসংখ্য বীরত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল এমির লিউমানভের ঘটনা, যিনি ছিলেন রেড আর্মির একজন ক্রিমিয়ান বংশোদ্ভূত সিনিয়র লেফটেন্যান্ট। জার্মান ভাষায় তার দক্ষতার কারণে তিনি 1941 সালের 20 জুলাই শত্রু এলাকায় অনুপ্রবেশ করেন। একজন নাৎসি অফিসার হিসেবে ভান করে তিনি একটি শত্রু ইউনিট পরিদর্শন করেন এবং সৈন্যদের তাদের অস্ত্র চিনতে করার জন্য আদেশ দেন। অস্ত্রহীন হওয়ার পর তিনি পুরো কোম্পানিকে বন্দী করেন এবং কোনো প্রয়োজনীয় তথ্যসহ অফিসার না পেয়ে তাদের একটি ইটের দেয়ালের সামনে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। অল্প সময়ের মধ্যেই নাৎসিরা লেনিনগ্রাদ অবরোধ করে এবং লিউমানভ ইয়েলনিয়া আক্রমণে একটি ব্যাটালিয়নের নেতৃত্ব গ্রহণ করেন। 1941 সালের আগস্টে ইয়েলনিয়ার যুদ্ধগুলি অত্যন্ত ভয়াবহ ছিল। 11 আগস্ট তাকে তার ব্যাটালিয়ন নিয়ে অগ্রসর হয়ে নাৎসিদের পশ্চিম ঢাল থেকে বিতাড়িত করার আদেশ দেওয়া হয়। একদিনের মধ্যে তারা 200 শত্রু সৈন্য নিহত করে। আরও এগিয়ে গিয়ে তারা 4টি অ্যান্টি ট্যাঙ্ক বন্দুক ও 2টি জার্মান ট্যাঙ্ক দখল করে। 31 আগস্ট তার ব্যাটালিয়ন গোলাবারুদ ও খাদ্যের অভাবে পড়ে, কিন্তু যুদ্ধ চালিয়ে যায়। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তারা 4 দিন যুদ্ধ করে অবরোধ ভেঙে বের হয়। তবে লিউমানভ 1941 সালের 5 সেপ্টেম্বর যুদ্ধে নিহত হন। যুদ্ধের সময় তিনি বহু শত্রু সৈন্যকে হত্যা করেছিলেন। বেলারুশের ফাঁদ সোভিয়েত ডিডে আটলান্টিক উপকূল থেকে দূরে বেলারুশের ঘন অরণ্যের গভীরে সোভিয়েতরা জার্মান সৈন্যদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নিচ্ছিল। 1944 সালের 6 জুন, যখন নরম্যান্ডিতে মিত্রশক্তি শত্রুর প্রতিরক্ষা অবস্থান ধ্বংস করে সমুদ্র সৈকত দখলের জন্য তীব্র যুদ্ধ করছিল, রেড আর্মি পূর্ব রণাঙ্গনে নাৎসি বাহিনীকে ধ্বংস করার জন্য একটি বৃহৎ আক্রমণের পরিকল্পনা করছিল। এই অভিযান, যা রাশিয়ান জেনারেল পিওত্র বাগ্রেশনের নামে কি অপারেশন বাগ্রেশন কি নামে পরিচিত, এর লক্ষ্য ছিল আর্মি গ্রুপ সেন্টারকে ধ্বংস করা এবং তৃতীয় রাইখের পতন ত্বরান্বিত করা। এই আক্রমণের ধারণা উঠে এসেছিল তেহরান সম্মেলনে, যেখানে জোসেফ স্তালিন, উইনস্টন চার্চিল ও ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট জার্মানিকে দুর্বল করতে বিভিন্ন রণাঙ্গনে সমন্বিত আক্রমণের ব্যাপারে একমত হন।
ওয়েহরমাক্ট ফ্রান্সে মিত্রবাহিনীর আক্রমণ ঠেকাতে বাহিনী সরিয়ে নেওয়ায় বেলারুশে একটি ধ্বংসাত্মক আক্রমণ চালানোর জন্য এটি ছিল উপযুক্ত সময়। স্তালিন জলাভূমি, নদী ও ঘন অরণ্যে আবৃত একটি কঠিন ভূপ্রকৃতি অতিক্রম করার পরিকল্পনা করেন, যাতে জার্মান সৈন্যদেরকে অবাক করে কোনো সংগঠিত প্রতিরোধের সুযোগ না দেওয়া যায়। 1944 সালের 22 জুন সোভিয়েত ডি-ডে হিসেবে পরিচিতি পায়। 20 লক্ষেরও বেশি সৈন্য, 5000 ট্যাঙ্ক ও 7000 বিমান দ্বারা সমর্থিত বেলারুশের অরণ্যে গোপনে অগ্রসর হয়, যা ছিল যুদ্ধের সবচেয়ে পরিকল্পিত প্রতারণা কৌশল। মাস্কিরোভকা রুশ ভাষায় কুচ্ছাদ্দাবরণ খি নামে পরিচিত এই কৌশলে রাতের অন্ধকারে বাতি না জ্বালিয়ে কনভয় চলাচল, সপ্তাহ আগে আদেশ জারি করে শনাক্ত হওয়া এড়ানো এবং শত্রু রেকনেসান্স বিমানকে বিভ্রান্ত করতে ইউক্রেনে বিভ্রান্তি তৈরি করা অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও প্রায় 2,70,000 সোভিয়েত পার্টিসানের সহায়তা মূল আক্রমণের আগে জার্মান অবস্থানগুলিকে দুর্বল করে বিশৃঙ্খলা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 23 জুন শত্রুর অবকাঠামোর বিরুদ্ধে একাধিক আক্রমণের মাধ্যমে অভিযান শুরু হয়। যদিও কিছু তৎপরতা ব্যর্থ হয় এবং পার্টিসানদের গ্রেপ্তার বা হত্যা করা হয়, তবুও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়। সরবরাহ রুট, সেতু ও রেলপথ ধ্বংস করে জার্মান গতিশীলতা কঠিন করে দেওয়া হয়। একটি গুরুত্বপূর্ণ সাফল্য ছিল জেলেজনিয়াক ব্রিগেড দ্বারা 27 কিলোমিটার দীর্ঘ একটি করিডোর তৈরি, যা সোভিয়েত সৈন্যদের দ্রুত অগ্রগতিতে সহায়তা করে। অন্যদিকে 34টি জার্মান ডিভিশন, যেখানে প্রায় 8 লক্ষ সৈন্য ছিল, একটি সংকটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হয়। তাদের অর্ধেক সৈন্যই ছিল অনভিজ্ঞ নবাগত ও অযুদ্ধবাজ কর্মী। খারাপ সরঞ্জাম, জ্বালানির অভাব ও কোনো শক্তি বৃদ্ধি না থাকায় জার্মানরা জানত একটি আক্রমণ আসন্ন, কিন্তু তারা সঠিক দিক সম্পর্কে অজানা ছিল। পর্যাপ্ত প্রস্তুতি ও দুর্বল প্রতিরক্ষা কাঠামো নিয়ে ওয়েহরমাক্ট যুদ্ধের সবচেয়ে বড় পরাজয়গুলোর একটির সম্মুখীন হতে যাচ্ছিল। ইতিহাসবিদ কার্ল-হাইন্জ ফ্রিজার পূর্ব রণাঙ্গনের যুদ্ধকে কুদরিদ্রের যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন, যা ওয়েহরমাক্টের হতাশ অবস্থাকে প্রতিফলিত করে। 1944 সালের 23 জুন সোভিয়েত আক্রমণ শুরু হওয়ার পর জার্মান লাইন 6টি ভিন্ন খণ্ডে রেড আর্মির নিরন্তর আক্রমণে বিধ্বস্ত হয়। হাজার হাজার জার্মান সৈন্য বিভিন্ন স্থানে আটকা পড়ে সোভিয়েত সৈন্যদের অবিরাম আক্রমণের মুখোমুখি হয়। শক্তি বৃদ্ধি, সরবরাহ বা পর্যাপ্ত জ্বালানি ছাড়াই জার্মান প্রতিরক্ষা ভেঙে পড়তে শুরু করে। দুটি শত্রু ব্যাটালিয়নকে চূর্ণ করার পর সোভিয়েতরা ডিভিনা নদী অতিক্রম করে কৌশলগত শহর ভিটেবস্কের দিকে অগ্রসর হয়। তবে জার্মান জেনারেল স্টাফ তখনও বিশ্বাস করেছিল যে এটি মূল আক্রমণ নয় এবং আসল আক্রমণ ইউক্রেন থেকে আসবে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও হিটলার তার সৈন্যদের পশ্চাদপসরণ করতে দিতে অস্বীকার করেন। ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন ওয়েহরমাক্ট বিচ্ছিন্নভাবে কাজ করছিল, কোনো কার্যকর প্রতিক্রিয়া সমন্বয় করার সুযোগ ছাড়াই। এদিকে সোভিয়েতরা মিনস্কের চারপাশে ঘেরাটোপ শক্ত করে, জার্মানদের কোনো পলায়ন পথ না রেখে। বেলারুশে নাৎসি সৈন্যদের ধ্বংস স্তালিনগ্রাদের বিপর্যয়কেও ছাড়িয়ে যায়। সোভিয়েতরা কেবল অপেক্ষা করছিল জার্মানরা তাদের সীমিত রিজার্ভ উত্তরে ও দক্ষিণ থেকে সরিয়ে নেবে, যা একটি আরও ধ্বংসাত্মক বিজয় নিশ্চিত করবে। রেড আর্মি বেলারুশের দিকে অগ্রসর হওয়ার সময় পোল্যান্ডে আর্মিয়া ক্রাজোভা 1944 সালের 1 আগস্ট ওয়ার্শ বিদ্রোহ শুরু করে। স্তালিন নিশ্চিত হয়ে যে বেলারুশ নিরাপদ, পোলিশ রাজধানীর দিকে তার আক্রমণ পরিচালনা করার সিদ্ধান্ত নেন। তবে একটি বড় কৌশলগত ভুল সোভিয়েত ট্যাঙ্কগুলিকে ঝুঁকিপূর্ণ করে তোলে, যা ভিস্তুলা নদীর সমান্তরাল অগ্রসর হচ্ছিল। এই দুর্বলতার সুযোগ নিয়ে জার্মান মার্শাল ভাল্টার মডেল একটি সাজোয়া পাল্টা আক্রমণ সংগঠিত করেন। মাত্র 48 ঘণ্টার মধ্যে সোভিয়েতরা একটি ধ্বংসাত্মক পরাজয়ের সম্মুখীন হয়, কারণ তাদের আক্রমণ জ্বালানির অভাবে ভেঙে পড়ে, যা জার্মানদের একটি সংক্ষিপ্ত কিন্তু কার্যকর পাল্টা আক্রমণ চালানোর সুযোগ দেয়। রেড আর্মি ক্লান্ত ও পোলিশ প্রতিরোধ ধ্বংস হওয়ায় জার্মানরা সাময়িকভাবে বেলারুশের কেন্দ্রে পুনর্গঠিত হতে সক্ষম হয়। যদিও মিনস্ক ও বাবরুইস্ক ইতিমধ্যেই সোভিয়েত দখলে ছিল, স্তালিন অপারেশন বাগ্রেশন বন্ধ করার আদেশ দেন তাৎক্ষণিকভাবে আর অগ্রসর হওয়া অসম্ভব হওয়ায়। তবে জার্মানদের এই আপাত সাফল্য ছিল ক্ষণস্থায়ী। এরপর থেকে ওয়েহরমাক্ট কেবল পিছু হটতে থাকে, বার্লিনের দিকে সোভিয়েতদের অপ্রতিরোধ্য অগ্রগতি থামানোর হতাশাপূর্ণ প্রচেষ্টায়। মাত্র 58 দিনের মধ্যে তৃতীয় রাইখ 3,50,000 সৈন্য হারায়, একটি ধ্বংসাত্মক আঘাত যা পূর্ব রণাঙ্গনে জার্মানির ভাগ্য সিল করে দেয়। নাৎসি বাহিনীকে বেলারুশ, পূর্ব পোল্যান্ড, দক্ষিণ লাটভিয়া, লিথুয়ানিয়ার অর্ধেক ও ইউক্রেনের গ্যালিসিয়া প্রদেশ থেকে বিতাড়িত করা হয়। তবে রেড আর্মি তাদের আক্রমণ থামায়নি বিশাল ক্ষয়ক্ষতির কারণে, বরং তাদের সরবরাহ লাইন অত্যধিক দীর্ঘ হয়ে যাওয়ায় সৈন্য সরবরাহ কঠিন হয়ে পড়েছিল।
1944 সালে তাদের বাহিনী পুনর্গঠনের পর সোভিয়েতরা উদ্যোগ ফিরে পায় এবং নতুন আক্রমণের মাধ্যমে পোল্যান্ড পর্যন্ত অগ্রসর হয়। সেখান থেকে তাদের পরবর্তী লক্ষ্য ছিল বার্লিন। অপারেশন বাগ্রেশন কেবল আর্মি গ্রুপ সেন্টারকে ধ্বংসই করেনি, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় রণাঙ্গনের চূড়ান্ত আক্রমণের পথ সুগম করেছিল। নারীদের হাতে মৃত্যু, যুদ্ধক্ষেত্রে নিহত জার্মানরা। নাৎসিরা যখন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছিল, তারা কখনো কল্পনা করেনি যে রেড আর্মিতে এত বিপুল সংখ্যক নারী সৈন্যের মুখোমুখি হতে হবে। তাদের অনেকের কাছে নারী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করা অকল্পনীয় ছিল, আবার অন্যদের মধ্যে এটি আদিম ও অন্ধকার প্রবৃত্তি জাগিয়ে তুলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 8 লক্ষেরও বেশি নারী সোভিয়েত বাহিনীতে বিভিন্ন যুদ্ধভূমির ভূমিকায় দায়িত্ব পালন করেছিলেন, যাদের মধ্যে সবচেয়ে ভীতিকর ছিলেন নাইট বোম্বার পাইলটরা, যাদের কি নিশাচর ডাইনি খেয়ে ডাকনাম দেওয়া হয়েছিল, এবং প্রাণঘাতী স্নাইপার যেমন লিউদমিলা পাভলিচেঙ্কো ও রোজা শানিনা। 1941 থেকে 1945 সালের মধ্যে প্রায় 2484 জন সোভিয়েত নারী স্নাইপারকে ফ্রন্টে পাঠানো হয়েছিল, যারা 11,280 জন শত্রুকে হত্যা করেছিল। 1941 সালের 22 জুন জার্মানি যখন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, তখন হাজার হাজার নারী রিক্রুটমেন্ট সেন্টারে গিয়ে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু অধিকাংশই সামরিক অভিজ্ঞতার অভাবে প্রত্যাখ্যাত হয়েছিলেন। তবে অপারেশন বারবারোসায় ধ্বংসাত্মক ক্ষয়ক্ষতির পর সৈন্য ঘাটতি কৌশল পরিবর্তন করতে বাধ্য করেছিল এবং নারীদের ফ্রন্টে আরও সুযোগ দেওয়া শুরু হয়। সোভিয়েত হাই কমান্ড চিকিৎসা ইউনিট থেকে যুদ্ধ ব্যাটালিয়ন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তাদের অনুমোদন দিয়েছিল। তবুও 50%-এরও বেশি নারী সৈনিককে সেনাবাহিনীর চিকিৎসা বিভাগে নিয়োগ দেওয়া হয়েছিল। তারা যুদ্ধক্ষেত্রে চিকিৎসা কর্মীর 41% এবং নার্সিং স্টাফের সমগ্রতা গঠন করেছিল। এই নারীরা চরম পরিস্থিতিতে অবিরাম মৃত্যুর ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করেছিলেন। প্রকৃতপক্ষে চিকিৎসা কর্মীরা যুদ্ধক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ হতাহতের হার ছিল, পদাতিক সৈন্যের পরেই। তাদের অনেককে সোভিয়েত ইউনিয়নের হিরো খেতাবে ভূষিত করা হয়েছিল এবং যুদ্ধপরবর্তীকালে তারা নিজেদের সম্প্রদায়ের অকুণ্ঠ ভালোবাসা ও গভীর শ্রদ্ধা অর্জন করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সকলের ভাগ্যে এমন সম্মানজনক পরিণতি জুটেনি। মোটামুটিভাবে প্রায় 60 লক্ষ সোভিয়েত নারী এই যুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছিলেন, যাদের মধ্যে আনুমানিক 25 লক্ষ নারী নাৎসি দখলদারিত্বের বিরুদ্ধে সংগঠিত গেরিলা প্রতিরোধ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। অনেক সময় জার্মান সৈন্যরা তাদের হত্যাকারীদের মুখই দেখতে পায়নি। সোভিয়েত নারী স্নাইপাররা কেবল অসাধারণ নিশানাই নয়, নিখুঁত ছদ্মাবরণ এবং আদর্শ মুহূর্তের জন্য অপেক্ষা করতেও জানতেন। 2000-এরও বেশি নারীকে নির্ভুল শুটার হিসেবে প্রশিক্ষণ দিয়ে সবচেয়ে বিপজ্জনক ফ্রন্টে পাঠানো হয়েছিল। কোনো কাছাকাছি সহায়তা ছাড়াই তারা ঘণ্টার পর ঘণ্টা গাছপালা বা ধ্বংসাবশেষে লুকিয়ে নিশ্চল থাকতেন, শত্রুকে গুলি করার নিখুঁত মুহূর্তের জন্য। একটি অসাধারণ উদাহরণ হল তানিয়া বারামজিনা, একজন প্রাক্তন প্রাকবিদ্যালয় শিক্ষিকা, যিনি বেলারুশিয়ান ফ্রন্টে 16 জন শত্রু সৈন্য হত্যার পর নাৎসি লাইনের পিছনে প্যারাশুট করে লাফ দিয়েছিলেন, যেখানে তিনি আরও 20 জনকে হত্যা করেছিলেন। একটি অভিযানের সময় তিনি আহত সাথীদের সাহায্য করার সময় একটি খন্দকে আটকে পড়েন। প্রথম 3 জন জার্মান সৈন্য কাছে আসতে দেখে তিনি তার মেশিন গান দিয়ে গুলি করেন এবং সেখানেই তাদের হত্যা করেন। আরও শত্রু আসে, কিন্তু তিনি গুলি শেষ না হওয়া পর্যন্ত গুলি করতে থাকেন। গোলাবারুদ শেষ হয়ে গেলে এবং পালানোর কোনো উপায় না থাকায় তিনি ঘিরে পড়েন। 2 জন নাৎসি খন্দকে প্রবেশ করে তাকে নিষ্ঠুরভাবে পিটিয়ে তার চুল ধরে টেনে নেয়। এরপর তারা নিষ্ঠুরভাবে তাকে নির্যাতন শুরু করে, বেয়ানেট দিয়ে খোঁচা মারতে থাকে, আর তিনি তাদের অপরাধের জন্য মূল্য দিতে হবে বলে চিৎকার করতে থাকেন। একজন সৈন্য তার প্রাণ নেওয়ার জন্য একটি অ্যান্টি ট্যাঙ্ক রাইফেল ব্যবহার করে, যা ইস্পাত বর্মভেদ করার জন্য তৈরি, এবং খুব কাছ থেকে গুলি করে। ভোরে তার সাথীরা যখন তার দেহ খুঁজে পায়, তা সম্পূর্ণ অচেনা অবস্থায় ছিল। ছায়ে গণহত্যা, পার্টিসানদের সংগ্রাম ও শাহাদাত। জার্মান বাহিনী সোভিয়েত ইউনিয়নে অগ্রসর হলে অসংখ্য শহর ও গ্রামে প্রতিরোধ গড়ে উঠেছিল। নারী পুরুষ শত্রুর বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। তাদের মধ্যে অনেক নারী ভূগর্ভস্থ সংগ্রামকে তাদের মাতৃভূমি রক্ষার সুযোগ হিসেবে দেখেছিলেন, কারণ রেড আর্মি সহজে তাদের গ্রহণ করত না। সবচেয়ে সাহসী ও উল্লেখযোগ্য যোদ্ধাদের মধ্যে ছিলেন কিছু তরুণী যারা তাদের আত্মত্যাগ দিয়ে ইতিহাস তৈরি করেছিলেন। 1941 সালের অক্টোবরে মস্কোর 18 বছর বয়সী ছাত্রী জোয়া কোসমোডেমিয়ানস্কায়া একটি পার্টিসান দলে যোগ দেন। তার সহযোদ্ধাদের সাথে তিনি দখলকৃত অঞ্চলে অনুপ্রবেশ করে যোগাযোগ লাইন ধ্বংস করে ও রাস্তায় বিস্ফোরক পুঁতে জার্মান অগ্রগতি ব্যাহত করতেন।
ওই বছরের ২৭শে নভেম্বর কোসমোডেমিয়ানস্কায়াকে পেট্রিশ্চেভো গ্রামে আগুন লাগানোর মিশন দেওয়া হয়, যেখানে একটি জার্মান অশ্বারোহী রেজিমেন্ট অবস্থান করছিল। বরিস ক্রাইনভ ও ভাসিলি ক্লুবোভের সাথে তিনি ৩টি বাড়িতে আগুন লাগানোর পর চতুর্থটিতে আগুন ধরানোর চেষ্টা করলে একা অভিযানের সময় ধরা পড়েন। গ্রেফতারের পর তাকে নিষ্ঠুর জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়। তার পোশাক খুলে নেওয়া হয়, তাকে নির্বিচারে পিটানো হয় ও ২০০ চাবুক দিয়ে নির্যাতন করা হয়। এছাড়াও তার দেহের একাধিক স্থানে লাল গরম লোহা দিয়ে পোড়ানো হয়। যন্ত্রণা সত্ত্বেও তিনি তার সহযোদ্ধাদের তথ্য দিতে অস্বীকার করেন। পরদিন তাকে গ্রামের চত্বরে নিয়ে যাওয়া হয়, যেখানে তার গলায় অগ্নিসংযোগকারী কি সাইন লাগানো ছিল। সেখানেই স্থানীয় জনগণের সামনে নাৎসিরা তাকে ফাঁসি দেয়। তার দেহ সতর্কতা হিসেবে প্রদর্শন করা হয়। ১৯৪২ সালের ১৬ই ফেব্রুয়ারি তিনি প্রথম নারী হিসেবে সোভিয়েত ইউনিয়নের হিরো খেতাব পান। তবে কোসমোডেমিয়ানস্কায়া এই সম্মান পাওয়া সর্বকনিষ্ঠ নারী ছিলেন না। এই সম্মান পেয়েছিলেন ১৬ বছর বয়সী বেলারুশিয়ান যোদ্ধা জিনাইদা পোর্টনোভা। ১৯৪২ সালে পোর্টনোভা স্থানীয় প্রতিরোধে যোগ দিয়ে সোভিয়েত পত্রিকা বিতরণ, সৈন্যদের জন্য অস্ত্র লুকানো ও জার্মান চলাচলের তথ্য প্রেরণ করা শুরু করেন। সময়ের সাথে সাথে তিনি বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র পরিচালনা করতে শিখে শত্রু স্থাপনার উপর আক্রমণে অংশ নেন, যেমন বিদ্যুৎ কেন্দ্র, ইটের কারখানা ও গ্যাস ডিপো। ধারণা করা হয় তার কর্মকাণ্ডে ১ শতাধিক নাৎসি সৈন্যের মৃত্যু ঘটে। ১৯৪৩ সালে তিনি ওবল শহরে রান্নাঘরের সহকারী হিসেবে কাজ পান। আগস্ট মাসে তিনি জার্মান গ্যারিসনের খাবারে বিষ মিশান। জিজ্ঞাসাবাদে তিনি সম্পৃক্ততা অস্বীকার করে নিজের নির্দোষতা প্রমাণ করতে নাৎসিদের সামনে সেই খাবার চেখে দেখেন। বিষের প্রভাব ধীরে ধীরে হওয়ায় তারা প্রতারিত হয় ও তাকে মুক্তি দেয়। পরে তিনি গুরুতর অসুস্থতা ও বমিতে ভোগেন, কিন্তু দুধের সিরাম পান করে বেঁচে যান। কাজে ফিরতে না আসায় জার্মানরা সন্দেহ করে তাকে খুঁজতে শুরু করে। তবে ১৯৪৪ সালের জানুয়ারি পর্যন্ত তারা তাকে গ্রেফতার করতে পারেনি। গেস্টাপো তাকে জিজ্ঞাসাবাদের জন্য গরিয়ান গ্রামে নিয়ে যায়। তার গ্রেফতারকারী তাকে নিরস্ত্র ভেবে অসতর্ক হয়ে পড়লে সে সুযোগে তার পিস্তল কেড়ে নিয়ে তাকে গুলি করে। গুলির শব্দ শুনে আসা ২ সৈন্যকেও গুলি করে পালানোর চেষ্টা করেন। তিনি বনের দিকে দৌড়লেও নদীর কাছে ধরা পড়েন। পরে গ্রেফতার হওয়ার পর তাকে নিষ্ঠুর নির্যাতন করে হত্যা করা হয়। মৃত্যুর সময় তার বয়স ১৮ বছরও হয়নি। ১৯৫৮ সালে তাকে মরণোত্তর সোভিয়েত ইউনিয়নের হিরো খেতাব দেওয়া হয়। আজ মিনস্কে তার স্মরণে একটি স্মৃতিস্তম্ভ আছে এবং একাধিক যুব সংগঠন তার নাম বহন করে। পরাজয়ের শিকার, যুদ্ধের শেষে জার্মান নারীদের ভাগ্য। যদিও জার্মানি সরাসরি নারীদের যুদ্ধে পাঠায়নি, ১৯৩৯ সালে যুদ্ধ শুরু হলে প্রায় ১,৪০,০০০ নারী সশস্ত্র বাহিনীর সাথে যুক্ত ছিল। এই দলের মধ্যে ৫০,০০০ প্রশাসনিক দায়িত্বে ছিল, আর ৯০,০০০ ছিল সহযোগ কর্মী। বছর ঘুরতে এই সংখ্যা বেড়ে ১৯৪৪ সালে ৩ লক্ষে পৌঁছায়। সেনাবাহিনীতে তাদের দায়িত্ব ক্রমাগত বাড়তে থাকে এবং তাদের উপস্থিতি কেবল জার্মান ভূখণ্ডেই সীমিত ছিল না। অনেককে জেনারেল গভর্নমেন্ট, বেলারুশ, বাল্টিক দেশসমূহ, অধিকৃত ফ্রান্স, যুগোস্লাভিয়া ও গ্রিসে মোতায়েন করা হয়েছিল। তাদের মধ্যে প্রায় ৮,০০০ যোগাযোগের দায়িত্বে ছিল এবং ১২,৫০০ যুদ্ধক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করেছিল। অন্যদিকে প্রায় ১,৩০,০০০ নারী লুফটওয়াফের অংশ ছিল, প্রধানত প্রশাসনিক ও সহায়ক কাজে। তবে সময়ের সাথে সাথে কিছু নারীকে বিমানবিধ্বংসী বন্দুক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এই প্রেক্ষাপটে যুদ্ধক্ষেত্রে নারীদের দেখা পাওয়া বিরল ছিল, আর যুদ্ধবন্দী হিসেবে ধরা পড়ার ঘটনা তো আরও অস্বাভাবিক। কিন্তু তৃতীয় রাইখের অবস্থা যতই নাজুক হতে থাকে, নারীদের আত্মরক্ষার জন্য অস্ত্র দেওয়া শুরু হয়। যুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার নারীদের যুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে তার পূর্বের অবস্থান থেকে সরে আসেন এবং শুধুমাত্র নারীদের নিয়ে গঠিত একটি ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দেন, যাতে সৈন্যদের মনোবল বৃদ্ধি পায়। জার্মান রেড ক্রসের সাথেও উল্লেখযোগ্য সংখ্যক নারী যুক্ত ছিল, যারা সশস্ত্র বাহিনীর সাথে সম্পর্কিত হওয়ায় জেনেভা কনভেনশনের আওতায় পড়তেন। সংঘাত শুরুর সময় থেকেই নির্ধারণ করা হয়েছিল যে কোনো নারী কর্মী যেন শত্রুর হাতে না পড়ে। এই কারণে তাদের নিরাপত্তার দায়িত্ব ছিল স্থানীয় কমান্ডারদের উপর, যারা বিপদের সময় তাদের সুরক্ষা নিশ্চিত করবে। ১৯৪৪ সালের ৩০ সেপ্টেম্বর বন্দী হওয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে ২১ বছরের কম বয়সী সকল নারীকে অধিকৃত অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়, রোমানিয়ায় কিছু নারী ইউনিট সোভিয়েত সৈন্যদের হাতে বন্দী হওয়ার পর। তবে এই প্রত্যাহার কৌশল একটি দ্বন্দ্বের মুখে পড়ে। সামনের লাইনে আরও পুরুষ সৈন্য পাঠানোর জন্য অপরিহার্য কাজ চালিয়ে যেতে তাদের প্রয়োজন ছিল।
মিত্রশক্তি দ্বারা বন্দী নারীদের জার্মানির আত্মসমর্পণের পর পুরুষ বন্দীদের মতোই একত্রিত করা হয়েছিল। 100-রও বেশি নারীকে পিলসেনের উত্তরে ব্যারাকে আটকে রাখা হয়েছিল, যেখানে তারা প্রহরীদের সামনে গান গাওয়ার জন্য একটি কোর গঠন করলে তাদের গু পিলসেনের চুডুইচে ডাকনাম দেওয়া হয়। প্রথমে আমেরিকান হেফাজতে থাকলেও পরে শহরটি সোভিয়েত নিয়ন্ত্রণে চলে যায়, যা তাদের ভাগ্য নির্ধারণে জরুরিতা সৃষ্টি করে। আশ্চর্যজনকভাবে বেশিরভাগই মুক্তি পায়, যদিও মূল্যায়নের পর একজন যোগাযোগ কর্মীকে এসএসের সাথে সম্পর্কের জন্য আটক করা হয়। তবুও অনেকেই সোভিয়েত অঞ্চলে ফিরতে অস্বীকার করে, সেখানে কি অপেক্ষা করছে তা নিয়ে ভয় পেয়ে। তাদের কবে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায় না, তবে ধারণা করা হয় 1948 সালের শেষের আগে সবাই মুক্তি পেয়েছিল। সোভিয়েত ক্যাম্পে প্রায়ই বন্দী নারীদের মাথা ন্যাড়া করা হতো এবং কিছুকে কারাগারে পাঠানো হতো। আনুমানিক 200 নারী যুদ্ধের শেষ দিনগুলোতে মারা যায়। যদিও এ বিষয়ে কোনো সরকারি নথি নেই, ধারণা করা হয় তাদের নাজি শাসনের অপরাধে জড়িত থাকার স্বীকারোক্তি আদায় করতে মৃত্যু পর্যন্ত অত্যাচার করা হয়েছিল। যারা মুক্তি পেয়েছিল তাদেরও কোনো আশাব্যঞ্জক ভবিষ্যৎ মেলেনি। কিছু নারীকে দ্রুত মুক্তি দেওয়ায় তৃতীয় রাইখের সহযোগীদের বিরুদ্ধে প্রতিশোধের ঢেউয়ের মুখে তাদের ফেলে দেওয়া হয়েছিল। লেনিনগ্রাদ ও অন্যান্য শহরের বর্বরতার স্মৃতি জাগরুক করে জার্মানদের প্রতি শত্রুতা রাস্তায় উন্মত্ত হিংসায় ফেটে পড়েছিল। অনেক ক্ষেত্রে সোভিয়েত বাহিনী হস্তক্ষেপ করেনি যখন এই নারীদের রাস্তায় ক্ষিপ্ত জনতা নির্মমভাবে পিটিয়েছে বা পাথর মেরেছে। গুলাগে মৃত্যুদণ্ড, সোভিয়েত ইউনিয়নে জার্মান বন্দীদের প্রতি নিষ্ঠুর আচরণ। 1941 সালের 22 জুন হিটলারের সৈন্যরা সোভিয়েত ইউনিয়নে আক্রমণ চালানোর সময় যুদ্ধবন্দীদের ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যেই একটি ব্যবস্থা চালু ছিল। এটি ছিল গুলাগ, আটক শিবিরের একটি নেটওয়ার্ক যেখানে কর্তৃপক্ষের জেরা ও বন্দী ব্যবস্থাপনার অভিজ্ঞতা ছিল। অপারেশন বারবারোসা শুরু হলে সোভিয়েত ইউনিয়নের 8টি যুদ্ধবন্দী শিবির ছিল, কিছু শুধুমাত্র অফিসারদের জন্য এবং কিছু আরও কঠোর অবস্থার। আসন্ন জার্মান সৈন্য আগমন মোকাবেলা ইউক্রেন ও ক্যারেলিয়ায় তাড়াহুড়ো করে 30টি শিবির স্থাপন করা হয়। তবে ওয়েহরমাক্টের দ্রুত অগ্রগতির কারণে 1 মাসের যুদ্ধের পর মাত্র 19টি সোভিয়েত নিয়ন্ত্রণে থাকে। সংঘাতের প্রাথমিক পর্যায়ে রেড আর্মির হাতে জার্মানদের সংখ্যা কম ছিল, কারণ সোভিয়েত সৈন্যরা ক্রমাগত পিছু হটছিল। যুদ্ধপরবর্তী জার্মান গবেষণা নির্দেশ করে যে 1941 সালের শেষে প্রায় 30,000 সৈন্য বন্দী হয়েছিল। তাদের মধ্যে শুধু জার্মান নয়, বুলগেরিয়ান, রোমানিয়ান ও ইতালীয়রাও ছিল। চিকিৎসা সেবার অভাব শিবিরে মৃত্যুর হার বাড়িয়েছিল, পাশাপাশি সোভিয়েত সৈন্য ও স্থানীয় জনগণের ক্ষোভ যে কোনো দয়া বা অতিরিক্ত খাদ্য বণ্টনে বাধা দিত। শুধু সোভিয়েতরাই জার্মানদের প্রতি ঘৃণা প্রকাশ করেনি, রোমানিয়ানরাও ওয়েহরমাক্ট অফিসারদের প্রতি গভীর বিদ্বেষ পোষণ করত। হাজার হাজার রোমানিয়ান সৈন্যকে নাৎসিরা স্তালিনগ্রাদ ও পূর্ব ফ্রন্টের অন্যান্য স্থানে যুদ্ধ করতে বাধ্য করেছিল। 1942 সালে তারা বন্দী হলে সোভিয়েত ইউনিয়ন তাদের ও জার্মান সেনাদের মধ্যে কোনো পার্থক্য করেনি। তবে রোমানিয়ানরা তাদের প্রতি আচরণ ভুলে যায়নি। একটি যুদ্ধবন্দী শিবিরে স্থানান্তরকালে ভোলগা নদী পার হওয়ার সময় কয়েকজন রোমানিয়ান সৈন্য তাদের কষ্টের জন্য দায়ী জার্মান অফিসারদের নদীতে ফেলে দিয়ে অনেককে ডুবিয়ে মারে। 1943 সালের বসন্তের মধ্যে সোভিয়েত কর্তৃপক্ষ বন্দীদের বিস্তারিত নথিভুক্ত করা শুরু করে এবং উজবেকিস্তান, আস্ত্রাখান ও কারাগান্ডায় স্থায়ী শিবিরে স্থানান্তর করতে থাকে। ভ্রমণ করা হতো অতিরিক্ত বিদ্যুক্ত ট্রেনে, যা সপ্তাহকাল স্থায়ী হতে পারত অমানবিক অবস্থায়। পানির অভাব ও খাদ্য সংকট এর উপর ওয়াগনের অতিরিক্ত ভিড় প্রথম 30,000 স্থানান্তরিত বন্দীর মধ্যে অর্ধেককেই জীবিত অবস্থায় গন্তব্যে পৌঁছাতে দেয়নি। এর কিছু আগে প্রাবদা স্তালিনের একটি ভাষণ প্রকাশ করে, যা লক্ষ লক্ষ মানুষ পড়েছিল, যেখানে তিনি প্রতিটি জার্মান শত্রু সৈন্য নিধনের আদেশ দেন। সর্বোচ্চ নেতার আদেশ অমান্য করার শাস্তি ছিল মৃত্যুদণ্ড, কিন্তু জেনেভা কনভেনশন উপেক্ষা করলেও বিচার হতে পারত। এই দ্বিধার মুখে রেড আর্মির সৈন্য ও গোপন পুলিশের এজেন্টরা উপেক্ষার পথ বেছে নেয়, বন্দীদের ধীরে ধীরে যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখে ফেলে দেয়া। 1944 সালে রেড আর্মি চূড়ান্ত বিজয় অর্জন করে, শুধু সেই বছরেই 7 লক্ষ অক্ষশক্তি সৈন্য বন্দী করে, প্রধানত বছরের দ্বিতীয়ার্ধে। আটক শিবিরগুলিতে পর্যাপ্ত স্থান, খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, বস্ত্র ও পরিবহনের অভাব ছিল। এই সংকট আরও তীব্র হয়েছিল যখন বন্দীদের তাদের জিনিসপত্র ও কাপড় কেড়ে নেওয়া হতো। বছরের প্রথম কয়েক মাসে হাজার হাজার বন্দী ঠান্ডা, অপুষ্টি, হৃদরোগ ও টাইফাসের প্রাদুর্ভাবে মারা যায়। এই অবস্থা 1945 সাল পর্যন্ত চলতে থাকে, তৃতীয় রাইখের পতন ও আরও জার্মান ও মিত্রসৈন্য আত্মসমর্পণের সাথে। সোভিয়েত ইউনিয়ন বন্দীদের আটক বা স্থানান্তরের অবস্থার উন্নতিতে তাড়াহুড়ো দেখায়নি।
1945 সালের 1 জানুয়ারি থেকে 13 মে পর্যন্ত সোভিয়েত সৈন্যরা বিভিন্ন ফ্রন্টে প্রায় 2.5 মিলিয়ন বন্দী ধরে। 3 বছর পর তাদের মাত্র 33% জীবিত ছিল। গটলব বিডারম্যান, লাতভিয়ায় আটক জার্মান সৈন্য। জার্মান সেনাবাহিনীর 132তম পদাতিক ডিভিশনের অফিসার গটলব বিডারম্যান 1941 সালে পূর্ব ফ্রন্টে নিযুক্ত হন। তিনি ক্রিমিয়া, সেভাস্তোপল, লেনিনগ্রাদ ও কার্ল্যান্ড পকেটে যুদ্ধে অংশ নেন। শেষোক্ত স্থানেই 1945 সালের 8 মে তার পুরো ইউনিট সোভিয়েতদের হাতে আটক হয়। বছরখানেক পর 2000 সালে তার স্মৃতিকথা প্রকাশিত হলে পূর্ব ফ্রন্টের অভিজ্ঞতা ও সোভিয়েত সেনাবাহিনীর দ্বারা প্রাপ্ত আচরণের কঠোর বিবরণ সামনে আসে। তার কারাবাসের প্রথম মুহূর্তটি ছিল সহিংস। তার ইউনিফর্ম থেকে নির্বিচারে পদক ও ব্যাজ উপরে ফেলা হয়। হাত উঁচু করে সারিবদ্ধ অবস্থায় সৈন্যরা দেখল কিভাবে তাদের ঘড়ি ও আংটি কেড়ে নেওয়া হচ্ছে। এরপর বন্দীদের 3 দিন ধরে খাবার ছাড়া হাঁটতে বাধ্য করা হয়, যার ফলে তারা ক্ষুধা নিবারণের জন্য ঘাস ও গাছের বাকল খেতে বাধ্য হয়। এই সময়ের পর তাদের প্রথম রেশন দেওয়া হয় পাতলা বাঁধাকপির স্যুপ। পরে তাদের লাতভিয়ার স্লোকার একটি বন্দি শিবিরে স্থানান্তর করা হয়, যেখানে জার্মান অফিসারদের জাতীয় কমিটি নামক একটি অ্যান্টিফ্যাসিস্ট সংগঠনের সদস্যরা তাদের সাথে দেখা করে। এই দলটি ছিল জার্মান কমিউনিস্ট ও দেশত্যাগীদের নিয়ে গঠিত যারা সোভিয়েত ইউনিয়নে নির্বাসিত ছিল। তারা বন্দীদের কমিউনিজমের সুবিধা বোঝানোর চেষ্টা করেছিল, এই আশ্বাস দিয়ে যে তারা তাদের পরিবারের কাছে চিঠি পৌঁছে দেবে। তবে তারা তাদের কথা রাখেনি, কারণ এটি ছিল তথ্য সংগ্রহের একটি কৌশল। পরে প্রহরীরা বন্দীদের নগ্ন করে এসএসের ট্যাটু খুঁজতে বাধ্য করে, কারণ এসএসের ট্যাটু থাকা মানেই ছিল নিশ্চিত মৃত্যুদণ্ড। যদিও বিডারম্যান কোনো ফাঁসি প্রত্যক্ষ করেননি, তিনি লক্ষ্য করেছিলেন যাদের শরীরে এই চিহ্ন ছিল তাদের দল থেকে আলাদা করে ফেলা হয়েছিল এবং তাদের আর কখনো দেখা যায়নি। ধারণা করা হয় তাদের সেই ক্যাম্পেই হত্যা করা হয়েছিল। জুলাই মাসে ক্যাম্পটি ভেঙে ফেলা হয় এবং বন্দীদের বিভিন্ন শ্রম শিবিরে পাঠানো হয়। সেখানে বিডারম্যান 1944 সালে আটক জার্মান বন্দীদের দেখে হতবাক হন। তাদের তিনি মানবিক ছায়া হিসেবে বর্ণনা করেন, যাদের মাথা ন্যাড়া, মুখ কুঁচকে গেছে এবং চোখে কোনো জীবনীশক্তি নেই। তাদের ত্বক ছিল ধূসর বর্ণের, তারা কাঠের খড়ম পরে কষ্টে হাঁটত এবং ছেঁড়া কাপড় পরত। 1 বছরেরও কম সময় বন্দী থাকার পরও বিডারম্যানের কাছে তাদের চেহারা ছিল আশাহীন ভবিষ্যতের প্রতিচ্ছবি। 7 নভেম্বর সোভিয়েত প্রহরীরা বিডারম্যান ও তার সহযোদ্ধাদের জানায় যে ভেরমাক্ট আর নেই, সামরিক পদমর্যাদা বিলুপ্ত করা হয়েছে এবং এখন থেকে তাদের সোভিয়েত ইউনিয়নে ফ্যাসিস্টদের সৃষ্ট ক্ষতি পূরণের জন্য কাজ করতে হবে। যুদ্ধের সময় কতজন বন্দী সোভিয়েতদের হাতে পড়েছিল তার সঠিক পরিসংখ্যান নেই। জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের রিপোর্টে উল্লেখযোগ্য অমিল রয়েছে, যা সঠিক সংখ্যা নির্ণয় কঠিন করে তোলে। তবে অনুমান করা হয় যে মোট বন্দীর সংখ্যা 10 লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। সোভিয়েত হেফাজতে থাকা অনেক জার্মান সৈন্য, বিডারম্যান সহ, 1948 সালে ধাপে ধাপে মুক্তি পায়। বন্দী থাকাকালীন তাকে বিভিন্ন শিবিরে স্থানান্তর করা হয়, লাতভিয়া থেকে সাইবেরিয়া এবং পরে ককেশাস অঞ্চলের গাগ্রিলোভোর একটি বাধ্যতামূলক শ্রম শিবিরে। একদিন তাকে ও আরও 50 জন বন্দীকে কোনো গন্তব্য না বলে ট্রেনে তোলা হয়। প্রথমে তারা ভেবেছিল তাদের শুধু আরেকটি ক্যাম্পে স্থানান্তর করা হচ্ছে, কিন্তু যখন তারা লক্ষ্য করল যে ট্রেনটি পশ্চিম দিকে যাচ্ছে, তখন তাদের মনে আশার সঞ্চার হয়। প্রায় 7 দিনের যাত্রার পর তারা ফ্রাঙ্কফুর্টের কাছে ওডার নদীর তীরে শেষ স্টেশনে পৌঁছায়। ট্রেন থেকে নামার পর তাদের সারিবদ্ধভাবে দাঁড়াতে এবং সমস্ত জিনিস মাটিতে রাখতে বলা হয়। জার্মান ও মিত্রশক্তির কর্তৃপক্ষ প্রতিটি বন্দীর জিনিসপত্র গভীরভাবে পরীক্ষা করে। বিডারম্যান পরিদর্শন অতিক্রম করলেও তার পাশে দাঁড়ানো একজন লেফটেন্যান্টের কাছ থেকে একটি সিল করা কাঠের বাক্স পাওয়া যায়। পরিদর্শক সিল ভেঙে দেখেন ভিতরে একটি আয়রন ক্রস রয়েছে। ফলস্বরূপ সেই লেফটেন্যান্টকে আবার ট্রেনে তোলা হয় এবং অন্য কোথাও নিয়ে যাওয়া হয়। তিনি বহু বছর পর জার্মান মাটিতে পা রাখতে পেরেছিলেন। শেষ হয়নি যন্ত্রণা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানদের অবস্থা। নাৎসি জার্মানি সোভিয়েত ভূখণ্ডে যে স্তরের ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তাতে দেশটির পুনর্গঠন দীর্ঘ সময়ের ব্যাপার হবে বলে ধারণা করা হচ্ছিল। স্তালিন বহুবার ঘোষণা করেছিলেন যে অক্ষশক্তির আত্মসমর্পণের পর শত্রু রাষ্ট্রের যে কোনো বন্দীকেই কোনো ব্যতিক্রম ছাড়াই বছরের পর বছর বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করা হবে। মস্কোর সরকারি বিবৃতিতে অন্তত 2 বছর আগে থেকেই সোভিয়েত অর্থনীতিতে এই ব্যক্তিদের অংশগ্রহণের কথা উল্লেখ করা হচ্ছিল। 1943 সালের শেষের দিকে তেহরান সম্মেলনে স্তালিন প্রকাশ করেছিলেন যে তাকে দীর্ঘ সময়ের জন্য 4 লক্ষ বন্দীর শ্রমশক্তি প্রয়োজন হবে। 1944 সালের গ্রীষ্মে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 5 লক্ষে, কমপক্ষে 1 দশকের জন্য। এই দাবি তিনি মিত্রশক্তির অন্যান্য নেতাদের সাথে বৈঠকেও পুনরাবৃত্তি করেছিলেন।
1944 সালের 16 ডিসেম্বর একটি সাধারণ আদেশ জারি করা হয় যাতে বলা হয়েছিল যে অক্ষশক্তি থেকে মুক্ত হওয়া দক্ষিণ পূর্ব ইউরোপের অঞ্চলগুলোর 17 থেকে 45 বছর বয়সী সকল পুরুষ এবং 18 থেকে 30 বছর বয়সী সকল কর্মক্ষম নারীকে সোভিয়েত ইউনিয়নে নির্বাসিত করা হবে। মাত্র 8 সপ্তাহের মধ্যে 1,10,000 মানুষকে বেছে নিয়ে পাঠানো হয়েছিল এবং 1945 সালের প্রথম কয়েক মাসে অধিকৃত জার্মানি থেকে আরও 1 লক্ষ মানুষ এই নির্বাসনে যুক্ত হয়। যুদ্ধবন্দী জার্মান সৈন্যদের জন্যও একই ভাগ্য অপেক্ষা করছিল। শুধুমাত্র 1 লক্ষ মানুষকে স্বাস্থ্য, বয়স বা অল্প বয়সের কারণে অব্যাহতি দেওয়া হয়েছিল। বাকিদের পোল্যান্ড ও পূর্ব জার্মানির প্রায় 60টি বন্দি শিবিরে একত্রিত করা হয়েছিল সোভিয়েত ইউনিয়নে পাঠানোর আগে। এই প্রক্রিয়া 1945 সালের অক্টোবরে শেষ হয়েছিল। এছাড়াও অনেক বন্দীকে অন্যান্য কৌশলগত স্থানে পাঠানো হয়েছিল যেখানে প্রাকৃতিক সম্পদ গুরুত্বপূর্ণ ছিল, যেমন চেকোস্লোভাকিয়ার ইয়াকিমোভ, যেখানে তাদের সোভিয়েত পারমাণবিক শিল্পের জন্য ইউরেনিয়াম উত্তোলনে বাধ্য করা হয়েছিল। প্রাথমিকভাবে স্তালিন নির্দেশ দিয়েছিলেন যে পুনর্গঠন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বন্দীদের আটক রাখা হবে, একটি সময়সীমা যা তিনি নিজেই 15 বছর হিসাবে অনুমান করেছিলেন। তবে বাস্তবে সোভিয়েত ইউনিয়ন 1945 সালের মে থেকে 1949 সালের শেষের দিকে অক্ষশক্তির বেশিরভাগ বন্দীকে মুক্তি দিতে শুরু করে, যা অন্যান্য মিত্রশক্তির তুলনায় এখনও অনেক দীর্ঘ সময় ছিল। মুক্তিপ্রাপ্তদের বেশিরভাগই ছিল বয়স্ক, অসুস্থ বা শ্রম অক্ষম ব্যক্তি। 1945 সালের 6 জুন স্থির করা হয়েছিল যে কোনো ভবিষ্যৎ প্রত্যাবর্তনের জন্য পলিট ব্যুরোর অনুমোদন ও নির্দিষ্ট মানদণ্ড পূরণ আবশ্যক হবে। তখন পর্যন্ত গোপন পুলিশ ইতিমধ্যেই 2,25,000 জার্মান ও অস্ট্রিয়ান সৈন্যকে হাসপাতাল বা বন্দিশিবিরে নথিভুক্ত করেছিল যারা বাধ্যতামূলক শ্রম দিতে অক্ষম ছিল। তবে অফিসারদের এই সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছিল এবং তারা বন্দী রয়ে গিয়েছিল। আগস্টের মধ্যে মোট 7,08,055 জন বন্দীকে মুক্তির উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে 4,12,000 ছিল জার্মান। আবারও শর্ত ছিল যে তারা শ্রমের অক্ষম হবে। কিন্তু বাকিদের কি হল? যদিও সোভিয়েতরা শ্রমের অযোগ্য বন্দীদের মুক্তি দিতে চাইছিল, তারা সেই সব ব্যক্তিকেও মুক্তি দিতে বাধা দিচ্ছিল যাদের আদর্শগত বিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সোভিয়েত বিরোধী প্রবণতা আছে এমন কোনো ব্যক্তিকে বিশ্বাসযোগ্য কোনো অজুহাতে বন্দী রাখতে হবে। বন্দীদের শ্রমশক্তি সর্বোত্তমভাবে ব্যবহারের লক্ষ্যে উন্নয়ন মন্ত্রণালয়ের প্রধান সের্গেই ক্রুগলভ একটি প্রস্তাব দিয়েছিলেন যা দিয়ে 1,50,000 শারীরিক শ্রমে অক্ষম ব্যক্তিকে প্রত্যাবর্তন করা যাবে। এছাড়াও তিনি উৎপাদনশীলতা বাড়ানোর উদ্দেশ্যে বাকিদের খাদ্য সরবরাহ 10% বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন। কারাবাসের সময় সম্পর্কে জার্মানদের সাক্ষ্য সোভিয়েত ভূখণ্ডের মধ্যে থাকা 2,500 বন্দিশিবিরে অভাবের পরিবেশ বর্ণনা করে। তবে তারা এও উল্লেখ করে যে এই সংকট শুধু বন্দীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং আশেপাশের বেসামরিক জনগণও এর শিকার ছিল। দেশটি খাদ্যের সাধারণ ঘাটতির মুখোমুখি হয়েছিল, কারণ যুদ্ধ তার উৎপাদন ক্ষমতা ধ্বংস করে দিয়েছিল। সাধারণ রোগগুলোর মধ্যে আমাশে প্রায়ই দেখা যেত, যা বন্দীদের অবস্থাকে আরও খারাপ করত। বন্দীদের বিবরণীতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে কিভাবে ক্ষুধা তাদের আচরণ গঠন করেছিল। তারা যখনই পারত খাবার জমা করত, হতাশা সত্ত্বেও কিছু খাবার এড়িয়ে চলত, এবং বন্দিশিবিরের মধ্যে খাবার চুরি বা বিনিময়ের পদ্ধতি তৈরি করেছিল। চরম প্রয়োজনীয়তা যে কোনো কাজ ধীরগতিতে করার মধ্যেও প্রকাশ পেত। এই বাস্তবতা থেকে পালানোর আকাঙ্ক্ষা অনেক বন্দীকে শারীরিকভাবে নিজেদের ক্ষতি করতে প্ররোচিত করেছিল যখন তারা জানতে পারল যে অসুস্থ ও শ্রম অক্ষমদের ফেরত পাঠানো হচ্ছে। কিছু বন্দী চরম পন্থা নেয়, আঙুল কেটে ফেলে বা চোখের ক্ষতি করে দৃষ্টিশক্তি হারানোর চেষ্টা করে। অন্যরা কম স্পষ্ট কৌশল বেছে নেয়, যেমন প্রচুর পরিমাণে লবণ খেয়ে ফোলাভাব তৈরি করে গুরুতর অসুস্থতার ভান করা। ধারণা করা হয় যে কয়েকজন তাদের লক্ষ্য অর্জন করে প্রত্যাবর্তন করতে পেরেছিল, যদিও অনেকেই চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছিল। পূর্ব ফ্রন্ট শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে প্রাণঘাতী রণাঙ্গনই ছিল না, এটি ইতিহাসের সবচেয়ে গভীর ক্ষত রেখে গেছে। যুদ্ধ যত এগিয়েছে, সংঘর্ষ ততই নিষ্ঠুর হয়েছে, এবং প্রতিশোধ হাজার হাজার জার্মান সৈন্যের ভাগ্য নির্ধারণে একটি নির্ধারক ফ্যাক্টর হয়ে উঠেছে। 1944 সালের মধ্যে ভেরমাক্ট ধসের কিনারায় পৌঁছেছিল। 3,50,000 জার্মান সৈন্য হ্রাস পাওয়া অপারেশন ব্যাগ্রেশন ছিল সেই চূড়ান্ত আঘাত যা পূর্বে তৃতীয় রাইখের পতনের সূচনা করেছিল। সোভিয়েত আক্রমণ শুধু সম্পূর্ণ ডিভিশন ধ্বংসই করেনি, এটি জার্মান সৈন্যদের হতাশার শিকারে পরিণত করেছিল, যারা সরবরাহবিহীন ও পলায়নের কোনো সম্ভাবনা ছাড়াই আটকা পড়েছিল। তবে অনেকের জন্য যুদ্ধে মৃত্যুই হয়তো বেশি দয়ালু পরিণতি হতো। যারা বন্দী হয়েছিল তাদের বাধ্যতামূলক শ্রম শিবিরে পাঠানো হয়েছিল, যেখানে ঠান্ডা, ক্ষুধা ও রোগ লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছিল।
নিষ্ঠুরতা শুধু রেড আর্মির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, স্নাইপার, পার্টিসান ও বেসামরিক নাগরিকরা সামারি এক্সিকিউশনের হঠাৎ গুলিবিদ্ধ করে হত্যা অংশ নিয়েছিল। যারা বাড়ি ফিরতে পেরেছিল তাদের জন্য যুদ্ধ কখনো সত্যিই শেষ হয়নি, তারা যা দেখেছিল তার ভয়াবহতাতে চিহ্নিত হয়ে গিয়েছিল। 1945 সালের শীতকাল পূর্ব ফ্রন্টে যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করেছিল, কিন্তু সহিংসতা ও কষ্টের পরিণতি দশকের পর দশক ধরে রয়ে গিয়েছিল।